প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম পুলিশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের সামনে আমাদের ছাত্রদের গণিত বইয়ের যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার উপর একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের আজকের পাঠ হচ্ছে কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ভিতরে কত ধরনের সংখ্যা হতে পারে, আমরা সেই সংখ্যাগুলোকে এন, ডাব্লিউ, জেড, কিউ দ্বারা কি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করি, সেগুলো সম্পর্কে একটা মৌলিক আলোচনা তোমরা অনেকেই জানো। তারপরেও আবার আমরা কি রিকল করার জন্য তোমাদের এগুলো কি একটু পুনরায় কি রিভিশন দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তোমরা এখানে ইজিলি বলতে পারবে একটি সাইকেল, দুইটি মাছ, তিনজন ছাত্র আছে। এই যে 1, 2, 3 এগুলি আমাদের কি আসলে সংখ্যা, এবং এই জাতীয় যে 1, 2, 3, 4, 5 এইগুলি সংখ্যাগুলি আমরা বলি গণনাকারী সংখ্যা অথবা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। এই জাতীয় সংখ্যার সেটকে আমরা স্বাভাবিক সংখ্যার সেট বলি। একে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি, এবং n = 1, 2, 3 আপ টু n বলতে এটি কি স্বাভাবিক সংখ্যা সেট। ইংরেজিতে আমরা বলি দি সেট অফ কি ন্যাচারাল নাম্বার, অর্থাৎ গণনাকারী সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। এবং স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, আর সর্বোচ্চ সংখ্যা আমরা আসলে কি জানি না। এবং স্বাভাবিক সংখ্যাগুলো সবগুলি কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এখানে কয়টি চকলেট আছে? 2টি চকলেট আছে। আমরা বলতে পারি সহজে 2টি চকলেট আছে। এখন কয়টি আছে? নাই, অর্থাৎ 2টি চকলেট সে হাতে নিয়ে গেছে, সুতরাং তার হাতে কোনো এখন চকলেট কি নাই। নাই মানে আমরা গণিতে বলবো কি শূন্য। নাই ধারণাটি আমাদের গণিতে কি আমরা শূন্য দ্বারা প্রকাশ করে থাকি। হ্যাঁ, তাহলে আমরা এই যে n সমান ছিল 1 থেকে 2, 3 এগুলো সংখ্যাগুলো, আর এই যে নাই শূন্য, এই শূন্য আমরা সংযুক্ত করে দিলাম, অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে যে সংখ্যা সেটটা হলো সেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ দ্বারা। শূন্য সহ স্বাভাবিক সংখ্যা সেটকে আমরা অঋণাত্মক নন নেগেটিভ সংখ্যা বলি। ওখানে অঋণাত্মক বলতে আবার অনেকে ধনাত্মক বুঝে, না এরকম না। ধনাত্মক বলে আমার 1, 2, 3, কিন্তু অঋণাত্মক বলতে শূন্য সহ। শূন্য যখন আমরা ঢুকে দিলাম নাই, অর্থাৎ শূন্যটা যখন আমাদের এই স্বাভাবিক সংখ্যার সাথে সংযুক্ত হয়ে গেলো, অ্যাড হয়ে গেলো, তখন আমরা সেটাকে বলি কি অঋণাত্মক সংখ্যা। এই সেটকে সাধারণত আমরা কি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। ডাব্লিউ যেগুলো তো 0, 1, 2, 3, 4। তাহলে স্বাভাবিক সংখ্যা আর অঋণাত্মক সংখ্যার মূল পার্থক্য হচ্ছে কোথায়? শূন্য, অর্থাৎ শূন্যই পার্থক্য। শূন্য যোগ হলে অঋণাত্মক সংখ্যা, আর যদি শূন্য আমরা বাদ দিই তাহলে হলো কি স্বাভাবিক সংখ্যা। এবার আমরা জেড নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা এন শিখলাম। এন এর ভিতরে 1 থেকে শুরু হয়েছে, আবার ডাব্লিউ সেখানে আমরা কত শুরু করলাম? শূন্য দিয়ে শুরু করলাম। কিন্তু আমরা একটু খেয়াল করো সবাই, যদি আমরা এখানে এই জাতীয় সংখ্যাগুলোকে যখন একটু আমরা লিখে নিই। হ্যাঁ, জেডটা কি আমাদের? জেডটা হচ্ছে আসলে আমাদের জেড দ্বারা এই জাতীয় সংখ্যাগুলিকে যখন অঋণাত্মক সংখ্যার সেটে অর্থাৎ অন্তর্ভুক্ত হয়, তখন সেই সেটকে বলা কি পূর্ণ সংখ্যার সেট। জেডটা কি আমি সংক্ষেপে বলতেছি। জেড হচ্ছে আমাদের ইন্টিজার হচ্ছে কি যে 2 ধরনের ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। অর্থাৎ শূন্য থেকে আমরা যে সংখ্যাগুলো কাউন্ট করলাম, অর্থাৎ ডাব্লিউ অঋণাত্মক সংখ্যাগুলো, সেগুলোর সাথে আমরা যদি কোনো সংখ্যার আগে প্রকাশ করি, তাহলে আমরা যদি সংখ্যার শূন্যের বাম দিকে যাই, সেখানে যে ঋণাত্মক সংখ্যাগুলো আসে, সেই ঋণাত্মক সংখ্যাগুলো, শূন্য এবং ধনাত্মক সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো সবাই একসাথে যদি একটি সেটে প্রকাশ করি, তখন আমরা এটাকে বলি কি জেড অর্থাৎ পূর্ণ সংখ্যা, ইন্টিজার। আবার জেডকেও আমরা এখানে দেখাই না, 2 ভাগে ভাগ করা যায়, তোমরা ইন্টারগুলো পড়বে। এখনও বলতে পারি জেড হচ্ছে একটা হলো পজিটিভ ইন্টিজার, আর হলো কি নেগেটিভ ইন্টিজার। অর্থাৎ যদি আমরা ধনাত্মক সংখ্যাগুলো নেই তাহলে পজিটিভ ইন্টিজার, আর ঋণাত্মক সংখ্যা কি নেগেটিভ ইন্টিজার। আর যদি শূন্য কাউন্ট করি পজিটিভ আছে, তাহলে আমরা সেটাকে বলি কি নন নেগেটিভ নাম্বার। ওকে, তাহলে আমরা এন শিখলাম, ডাব্লিউ শিখলাম, জেড। এখন আমরা কিউ নিয়ে একটু আলোচনা করি। এখানে জেডের বর্ণনা দেওয়া আছে। জেডকে আমরা কি শূন্য বলছি কি
যে সেটের কোনো সংখ্যাকে আমরা সেই সেটের কোনো সদস্য সংখ্যা শূন্য দ্বারা আমরা কি করি, ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা কি, একটা মূলদ সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ, অর্থাৎ যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি, অর্থাৎ দুটি সংখ্যার বাক্যরূপে প্রকাশ করা যায়, সেগুলো হচ্ছে আমাদের কি আমরা বলি সেগুলোকে কিউ দ্বারা প্রকাশ করি। কিউ হচ্ছে কি পি বাই কিউ সাচ দ্যাট পি কিউ বিলংস টু জেড এবং কিউ ইজ নট জিরো, অর্থাৎ কিউটা শূন্য হতে পারবে না। এটা হচ্ছে আমাদের মূলত সংখ্যার কি সংজ্ঞা। এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা, ভালোভাবে শিখতে হবে, কারণ আমরা যখন কিছু প্রমাণ করবো রুট একটি অমূলত সংখ্যা রুট থ্রি, তখন এই বিষয়টা আমাদের কাজে লাগবে। অর্থাৎ যে সকল সংখ্যাকে আমরা দুটি সংখ্যার বাক্যরূপে প্রকাশ করতে পারি, আমরা এখানে প্রতি হিসাবে পি বাই কিউ নিয়েছি, পি বাই কিউ আকারে প্রকাশ করি, সেগুলো কি মূলদ সংখ্যা। পি কিউ অবশ্যই জেড হবে, আর জেড আমরা চিনে গেছি সেটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, শূন্য হতে পারে, কিন্তু এর শর্ত হচ্ছে যে পিটা শূন্য হতে পারে, কিউটা শূন্য হবে না, কারণ কিউ যদি শূন্য হয়ে যায় অর্থাৎ ভগ্নাংশ শূন্য হয়ে যায়, তাহলে কি মানটা কি নির্ণয় করা কি যায় না। এই জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা কি বলি কিউ ইজ নট কি জিরো। তাহলে আমরা কিউ সম্পর্কে জানলাম। এখন আসো কিউ। মূলদ নয় এরূপ সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তাই √2, √3, √5, √5/3, পাই 1.02022222 ইত্যাদি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে কিউ ড্যাশ দ্বারা সূচিত করা হয়। ওকে, তাহলে আমরা এন শিখলাম, স্বাভাবিক সংখ্যা, এন এর সাথে শূন্য সংযোগ তুলে ডাব্লিউ হয়ে যাতে ঋণাত্মক সংখ্যা, তারপরে জেড অর্থাৎ ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ এন আর ডাব্লিউ মিলিয়ে যে সেটটা ইউনিয়ন সেটটা হচ্ছে সেটাকে আমরা কি আমরা জেড দ্বারা প্রকাশ করি। তারপরে আমরা কিউ শিখলাম, যেগুলোকে দুটি সংখ্যার বাক্যরূপে প্রকাশ করা যায় সেগুলো কিউ। আর কিউ ড্যাশ হচ্ছে কি যে সকল সংখ্যা কি অমূলদ সংখ্যা নয়, অর্থাৎ যেগুলো কিউ নয় সেগুলি কি কিউ ড্যাশ। যে সকল সংখ্যাকে দুটি সংখ্যার বাক্যরূপে প্রকাশ করা যায় না সেগুলি যেমন √2, এমন কোনো দুটো সংখ্যা পাবে না যে যার মান কি তাদের বাক্যর কি √2, এমন কোনো দুটো সংখ্যা পাওয়া যাবে না যাদের বাক্যর কি √2। এইভাবে আমরা বলতে পাই। পাই একটি কি অমূলদ সংখ্যা। ইম্পর্টেন্ট মনে রাখবে যে পাই একটি অমূলদ সংখ্যা, পাইয়ের মান 3.1416। আমরা অনেক সময় বলে দেখি পাই নিয়ে যতগত, পাই নিয়ে অন্তত 5-7 মিনিট কথা বলা যাবে। আমরা অন্য একটি ক্লাসে পাইয়ের উপর একটি বিস্তারিত আলোচনা করবো। 1.0202 যে সংখ্যাটা চলতেছে, অর্থাৎ এমনগুলো সংখ্যা পাওয়া যায় যাদের ভগ্নাংশরূপে প্রকাশ করা যায়। অর্থাৎ এমনগুলো দুটি সংখ্যা যদি না পাওয়া যায় যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা সহজে বলি যে সমস্ত সংখ্যা কি পূর্ণবর্গ নয়, আবার যেসব সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ যেসব সংখ্যা মূলদ নয়। কিন্তু সেটা একটা সহজ কথা, কিন্তু আমরা বলবো যেসব সংখ্যাকে পি বাই কিউ আরে প্রকাশ করা যায় না সেইটি হচ্ছে কি অমূলদ সংখ্যা। আর যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল কিন্তু একটা কি অমূলদ সংখ্যা, মনে রাখবে। এখন আমাদের হলো কি আর বাস্তব সংখ্যা। সকল মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যার সেট আর গঠিত। n subset of w, w subset of z, z subset of q, q subset of r এবং q dash subset of r। ওকে, তাহলে আমরা এন এই যে এন ইজ এ সাবসেট অফ ডব্লিউ, ডব্লিউ সাবসেট অফ জেড, কিউ, আবার কিউ ইজ এ সাবসেট অফ কি আবার কিউ ড্যাশ সাবসেট অফ কি আর। তাহলে আমরা এই যে সময় এটা মনে রাখবো, এন জেড আমরা অনেক সময় এন জেড কিউ আর, এটা সাধারণত পরীক্ষা আমরা যে ডাব্লিউটা বাদ দিয়ে দিই, এন জেড কিউ আর, এটা কোনটা সঠিক, এনটা সবচেয়ে ছোট, তারপরে জেড, তারপরে কিউ আর, এই এন জেড কিউ আর, এটা নিয়ে আমরা অনেক সময় কী করি একটা অবজেক্টিভ দিয়ে থাকি। অর্থাৎ যত প্রকার সংখ্যা আমরা এখন আলোচনা করলাম সবগুলোকে যদি একটা সেটে প্রকাশ করি তখন সেটা হচ্ছে কি সেট অফ কি বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা আছে, আমাদের বুঝি যে অবাস্তব সংখ্যা নিয়ে কোনো কথা নেই, এটা ইন্টারনেটে গেলে পাবা। তখন সেখানে তোমরা অবাস্তব সংখ্যা সম্বন্ধে জানতে পারো। একটু আমি ধারণা দিয়ে দিচ্ছি, যেমন √4 √4 কোনো বাস্তব সংখ্যা দিয়ে কি বর্গমূল নির্ণয় করা যায়, ক্যালকুলেটর বের করতে পারে না। সেখানে একটা আই স্কোয়ার ইমাজিনারি কাল্পনিক সংখ্যার ধারণা নিয়ে আমরা আই স্কোয়ার এগুলো -1 লিখে, √4 এগুলো +-2i লিখি। সেখান থেকে আবার কি কাল্পনিক সংখ্যার একটা কি ধারণা এসেছে। কাল্পনিক সংখ্যা তোমরা কলেজেগুলো পড়বা, শুধু আমরা এখানে আমাদের ধারণাটা বাস্তব সংখ্যা থেকেই থাকবে। অর্থাৎ এন কমপক্ষে 4টা জিনিস মনে থাকবে, এন জেড কিউ আর। এই সম্পর্কটা তুমি তো সবাই মনে রাখবে, কারণ এই সম্পর্ক থেকে আমরা কি করব, এমসিকিউটা কি
এমসিকিউ থাকবে, এখান থেকে এই আলোচনাগুলো করলাম এমসিকিউর জন্য, কিন্তু সিকিউর জন্য মাঝে মাঝে কাজে লাগবে, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা এখন প্রমাণ করি যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি কি বিজোড় সংখ্যা, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি কি, প্রশ্নটা কি বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, একটা বিজোড় সংখ্যা, যেমন 3 একটি বিজোড় সংখ্যা, তো 3 বর্গ কত 9, তো 9 একটি বিজোড় সংখ্যা, 7 বর্গ 49টি বিজোড় সংখ্যা, তারপরে 11 বর্গ 121টি বিজোড় সংখ্যা, অর্থাৎ যে কোনো বিজোড় সংখ্যা নাও সেটা বর্গ হলে এটা কি বিজোড় সংখ্যা বলবে। এবং সারা জীবনকে আমরা লিখবো আর এগুলো করবো না, এটা একটা লজিক্যাল ম্যাথমেটিক্স, এটা আমরা যুক্তির মাধ্যমে কী করবো প্রমাণ করে অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্স হিসাবে। দেখো ধরি x একটি বিজোড় সংখ্যা, তাহলে x সমান কত 2n - 1, মানে n ইজ ইকুয়াল টু কত বিলংস টু n, এই যে n হচ্ছে কত 1 2 3, আর এই এটা হলো কি সেট, এটা একটা উপাদান। n এর মান যদি আমরা কত বসাই 1 থেকে শুরু করি, এমন মান এখানে কি n 1 থেকে শুরু করি, তাহলে 2 একে 2 থেকে কত 1 একটা বিজোড় সংখ্যা, 1 এর বর্গ 1, আবার যদি n সমান আমরা 3 বসাই 3 দুগুণে 6 6 দিলে কত 5, আবার যদি আমরা 2 বসাই 2 দুগুণে 4 4 দিলে 3, অর্থাৎ n এর মান তুমি জোড় বিজোড় বসাইতে পারো, যাই জোড় ও বিজোড় সবগুলো বসালেই, অর্থাৎ 2n - 1 সকল বিজোড় সংখ্যা পরিবর্তন করে। এখানে কিন্তু +1 নেওয়া যাবে না, এখানে -1 নিতে, কারণ +1 নিলে আবার 1 সংখ্যাটা বাদ পড়ে যায়, এই জন্য আমরা এখানে x কে 2n - 1, তাহলে আমরা বলবো 2n - 1 হচ্ছে সকল বিজোড় সংখ্যার কি একটি কি ফর্ম, অর্থাৎ এটি সকল বিজোড় সংখ্যার প্রতিনিধিত্ব করে। আর এই n বলতে আমরা সকল প্লাস সংখ্যা ধনাত্মক সংখ্যাগুলো বেঁচে থাকি জোড় হতে পারে, সেটা কি বিজোড়ও হতে পারে। এখন আমরা দেখি, তাহলে এইটা যদি সকল বিজোড় সংখ্যা হয়, তাহলে আমরা যদি এটাকে বর্গ করে দেখাইতে পারি এটা একটা বিজোড় সংখ্যা, এটা বর্গটা একটা বিজোড় সংখ্যা, এটা তো বুঝলাম আমরা n এর মান অনেকগুলো টেস্ট করতে, আমরা যদি 10 নিই 10 দুনে 20 দিচ্ছে 19 বিজোড় সংখ্যা, আমরা যদি 10 n এর মান 13 নিই 13 26 একে কত 26 থেকে গেলে কত 25, অর্থাৎ n এর মান জোড় হোক বিজোড় হোক 2n - 1 একটি কি বিজোড় সংখ্যা। এখন আমরা দেখাবো যে এটা বর্গ হলো একটা কি বিজোড় সংখ্যা হয়। ওকে, বর্গ করলাম, এটাকে আমরা সহজেই জানি a - b স্কয়ার কত a স্কয়ার - 2ab প্লাস কত b স্কয়ার করলাম, এটা সবাই বুঝতে পারতেছ। এখন প্রথমে আমরা এখান থেকে 2 কমন নিলাম, এটা কোন এরকম হয়, এটা তোমরা সহজেই বুঝতে পারতেছ। হ্যাঁ, তাহলে এখানের একটি উৎপাদক, অর্থাৎ এই যে আমরা রাশিটা নিলাম এটার একটি উৎপাদক কত 2, অর্থাৎ এই 2 দিয়ে এই টোটাল রাশিটাকেই ভাগ করা, যেটা আমরা একেবারে উৎপাদক বলবো। ওকে, আবার এটি একটি জোড় সংখ্যা, কারণ আমরা জানি যে যখন কোনো সংখ্যা 2 দিয়ে যে কোনো সংখ্যায় আমরা গুণ করি সেটা কি একটা জোড় সংখ্যা, যেমন 3 এটা বিজোড় সংখ্যা, 3 দিয়ে আমরা 2 গুণে 6 6 একটি জোড় সংখ্যা, আবার 4 একটি জোড় সংখ্যা, 4 দিয়ে গুণ করলে কত হয় 8, অর্থাৎ 2 দ্বারা জোড়কে গুণ করলেও জোড়, বিজোড়কে গুণ করলেও কি জোড়। সুতরাং এটা আমরা যত n এর মান যাই বসো না কেন, এটা জোড় বিজোড় যাই আসুক না কেন, আমরা কিন্তু 2 দ্বারা গুণ করলে এটা কি টোটাল সংখ্যাটা কি হয়ে যাবে জোড় সংখ্যা হবে, এই কথাটা আমরা এখানে বললাম। তাহলে জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, 1 যোগ করলে সেটা কি হবে বিজোড় সংখ্যা যায়, অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আবার রিপিট করতেছি কথাটাগুলো, এইটা একটি বিজোড় সংখ্যা, এটাকে আমরা বর্গ করে দেখাবো যে এটাও একটা কি বিজোড় সংখ্যা। এটা কেন বিজোড় সংখ্যা এটা আমরা প্রথমে বলে দিলাম, n এর মান জোড় বিজোড় যাই বসাই না কেন এটা সবসময় অলওয়েজ কি বিজোড় সংখ্যা। তুমি চেক করে দেখতে পারো, আমি কয়টা দেখাই, তুমি অন্য যে কোনো সংখ্যা দিয়ে 1000 নাও আর 100 নাও, এটা কি সবসময় কি বিজোড় সংখ্যাই হবে। এটা বর্গ করলাম, বর্গ করে এই পর্যন্ত আসার পরে আমরা 2 কমন নিলাম, যে এই রাশিটা n এর মান বসাইলে n এর মান জোড় বিজোড় যাই বসাইলে এটা জোড়ও আসতে পারে বিজোড়ও আসতে পারে। আসার পরে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি এটা অবশ্যই এটা কী হবে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যার লোক 1 যোগ করলে কী হবে বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা এটা হচ্ছে আমার কি বিজোড় সংখ্যাটার কি বর্গ, সুতরাং আমরা বলতে পারি যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটি কি সংখ্যা বিজোড় সংখ্যা। তো আমাদের হয়ে গেল, আজকে এই পর্যন্তই আমরা থাকো, একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ যে 1-এর যে 11 নম্বর প্রশ্নটা, সেই প্রশ্ন তোমাদের কি সলভ করবে, আশা করি তোমরা করতে পারবে। এই ধরনের প্রশ্নগুলো 4 মার্ক হিসাবে আসে, সুতরাং তোমরা এটা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে ধন্যবাদ।